বিসমিল্লাহির রহমানির রহিম। উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের আজকের এই ফেসবুক লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি একে মাসুদ রানা, লেকচারার ফিজিক্স, মর্নিং শিফট, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমাকে সবাই একটু কনফার্ম করো যে আমার সাউন্ড আর ভিডিও সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছ আর দেখতে পাচ্ছ কিনা। সবাই একটু আমাকে একটু কনফার্ম করো যে সাউন্ড আর ভিডিও সবার সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছ নাকি, দেখতে পাচ্ছ নাকি, একটু ক্লিয়ার করো সবাই। আমি দেখতে পাচ্ছি অলরেডি অনেক স্টুডেন্ট আমাদের সাথে জয়েন করছে। এর মধ্যে জাহিদ হাওলাদার আছে, তারপরে তাজরিন নূর শাম্মী আছে, সিদরাতুল মুনতাহা আছে, তারপরে নাইমা আছে। হ্যাঁ, সবাইকে একটু রিকোয়েস্ট করছি আমার সাউন্ড আর ভিডিও ক্লিয়ার কিনা একটু কনফার্ম করো। হ্যাঁ, এখানে রিয়াজ শিরিন সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তাফসিরা ইসলাম ফাবিয়াও সালাম দিয়েছে। আচ্ছা, এরপরে আলভি রহমান কমেন্ট করেছে, জি স্যার ক্লিয়ার। দার্শনিকের পশম ক্লিয়ার কমেন্ট করেছে। এরপরে দেখতে পাচ্ছি তাজরিন নূর শাম্মী কমেন্ট করেছে, ভিডিও ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সবাইকে আমার সাথে কোঅপারেট করার জন্য। ওকে, থ্যাংক ইউ সবাইকে। তো আমরা আসলে অনেকদিন পরে আজকের ক্লাসটা আমরা শুরু করলাম। তোমরা ইতিমধ্যে জানো আমাদের এই চ্যাপ্টারের এই 9টি লাইভ ক্লাস হয়ে গেছে অলরেডি। যারা যারা তোমরা ক্লাসগুলো মিস করেছো অথবা সিকোয়েন্স অনুসারে দেখোনি, আমাদের ফেসবুক পেজে প্লেলিস্ট আকারে ভিডিওগুলো দেওয়া আছে, সবাই ওখান থেকে একটু কষ্ট করে দেখে নিবে। কারণ এই ফিজিক্সের যে ক্লাসগুলো আমি আসলে নিচ্ছি সেগুলো যদি তুমি সিকোয়েন্স ফলো না করো, একটার পর যদি একটা না দেখো, তাহলে কিন্তু তুমি এই ক্লাসের টপিকগুলো ভালোভাবে না বুঝতে পারো। সেই জন্য আমি সব স্টুডেন্টকে রিকোয়েস্ট করব যে কারো যদি কোনো ক্লাসের সিকোয়েন্স মিস হয়ে থাকে অথবা কোনো ক্লাস যদি মিস করে থাকো, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে ভিডিওগুলো দেওয়া আছে, ক্লাসগুলো প্লেলিস্ট আকারে সাজানো আছে, সেখান থেকে দেখে নিবে। ওকে, সাইফুল ইসলাম বলেছে গুড মর্নিং স্যার। ওকে, হ্যাঁ, তোমাকে গুড মর্নিং। ওকে, হ্যাঁ, ঠিক আছে, আর কথা বৃদ্ধি না করে আমরা আজকে আমাদের ক্লাসে চলে যাই। তো আজকে দেখো আমাদের এই চ্যাপ্টারের তাপগতিবিদ্যা অথবা থার্মোডাইনামিক্স এই চ্যাপ্টারের আমাদের 10ম লেকচার। এর আগে আমরা অলরেডি 9টা লেকচার দিয়ে ফেলেছি, তোমরা আশা করি ওটা সবাই দেখে নিয়েছো। তো একটু লক্ষ্য করো, ফার্স্টে আজকে আমি ক্লাস 9-এ যে ডেফিনেশনগুলো তোমরা পড়ে এসেছো এই চ্যাপ্টার রিলেটেড, সেই ডেফিনেশনগুলো আমরা একটু শর্টকাটে দেখে নিব, কারণ 9-এর হয়তো অনেকে ভুলে গেছো। তো আমরা একটু দেখে নিব ডেফিনেশনগুলো, ঠিক আছে। আমাদের প্রথম ডেফিনেশন দেখো, যে প্রথম ডেফিনেশন হলো তাপ ধারণ ক্ষমতা অথবা হিট ক্যাপাসিটি। দেখো আমাদের প্রথম ডেফিনেশন হলো তাপ ধারণ ক্ষমতা অথবা হিট ক্যাপাসিটি। তো এই হিট ক্যাপাসিটি এটা কিন্তু যে ক্লাস 9-10-এ ছিল, আর এটা অলরেডি আমি লেকচার 9-এ অলরেডি আমি পড়িয়েছি এই ডেফিনেশনগুলো। তো আমি জাস্ট একটু ফ্ল্যাশব্যাকে যাব অথবা একটু রিভিউ করব, ঠিক আছে। আচ্ছা, এখন প্রথমে দেখো আমরা যে এই তাপ ধারণ ক্ষমতা অথবা হিট ক্যাপাসিটির যে ডেফিনেশনটা, সেটা অ্যাকচুয়ালি দেখো যে কোনো একটা অবজেক্টের টেম্পারেচার আমরা 1 ডিগ্রি ইনক্রিজ করতে অথবা 1 ডিগ্রি বৃদ্ধি করতে, যেমন রুম টেম্পারেচার ধরো 28 আছে ধরে নাও, ঠিক আছে, যে কোনো রুম টেম্পারেচার থাকতে পারে। তো এখান থেকে জাস্ট আমরা 1 ডিগ্রি ইনক্রিজ করলাম, তার মানে কি 28 থেকে 29 ডিগ্রি ইনক্রিজ করলাম। তাহলে অ্যাকচুয়ালি আমাকে এই অবজেক্টটাতে, ধরো আয়রনের একটা আমরা পিস নিলাম, এই অবজেক্টটাতে আমাদের কতটুকু হিট সাপ্লাই দিতে হবে অথবা কতটুকু হিট অ্যাবজর্ব করতে পারবে, ঠিক আছে। তো ওই ক্যাপাসিটিটাই হলো আসলে অ্যাকচুয়ালি হিট ক্যাপাসিটি, ঠিক আছে, কতটুকু হিট আমাদের প্রয়োজন এক্সটার্নালি সাপ্লাই দিতে হবে। তো এখানে একটু খেয়াল করো, সেমভাবে যদি আমরা দেখো যে এখানে এই 4 কেজির একটা আয়রনের পিস নেওয়া হয়েছে, তো এখানে যদি আমরা 28 থেকে 29 ডিগ্রি, তার মানে কি 1 ডিগ্রি ইনক্রিজ করি টেম্পারেচার, যদি আমরা 1 ডিগ্রি ইনক্রিজ করি, তাহলে আমাদের এই অবজেক্টটাতে দেখো 1840 জুল হিট সাপ্লাই দিতে হবে এক্সটার্নালি। তাহলে যদি আমরা এই অ্যামাউন্ট হিটটা যদি সাপ্লাই দেই, তাহলে আমাদের এই অবজেক্টটার টেম্পারেচার 28 ডিগ্রি থেকে 29 ডিগ্রি হবে, ঠিক আছে। তাহলে এই অবজেক্টের জন্য দেখো এই 1840 জুল, এটা হলো এই অবজেক্টটার জন্য হিট ক্যাপাসিটি। ওকে,
আশা করি বুঝতে পেরেছো। তো আমরা যদি এই সেম আয়রন অবজেক্টের যদি ডিফারেন্ট অবজেক্ট নেই, এলিমেন্ট সেম, আয়রন থাকবে অথবা লোহা থাকবে, যদি আমরা ভিন্ন ভিন্ন সাইজের নেই, যেমন দেখো এখানে আমরা এটা 4 কেজি নিয়েছি, এখানে আমরা 2 কেজি নিলাম, তাহলে অবভিয়াসলি এখানে হিট মানে অ্যামাউন্ট অফ হিট এটাও হাফ হয়ে যাবে। তার মানে দেখো এটাকে আমরা যদি সেম টেম্পারেচার ইনক্রিজ করি, দেখো 28 থেকে 29 ডিগ্রি করলাম, তাহলে এখানে অবভিয়াসলি আমাদের হাফ অ্যামাউন্ট অফ হিট সাপ্লাই দিতে হবে। তো এখানে কি খেয়াল করো, জাস্ট এটাকে আমরা হাফ করে দিলাম, তাহলে এতটুকু। তাহলে এই অবজেক্টের জন্য দেখো, এই অবজেক্টের জন্য হিট ক্যাপাসিটি কিন্তু এটা 920 জুল। এই অবজেক্ট কিন্তু এলিমেন্ট সেম, আমি বারবার বলছি দেখো এলিমেন্টটা সেম অথবা উপাদানটা সেম, তার মানে কি এটাও লোহার এটাও লোহার, কিন্তু দেখো এটা দুটার ম্যাস ডিফারেন্ট হওয়ার কারণে অথবা সাইজ ডিফারেন্ট হওয়ার কারণে এটার মধ্যে বেশি পরিমাণ হিট জমা হয়েছে অথবা ক্যাপাসিটি বেশি হিট ধরে রাখার, আর এটার মধ্যে কম, ঠিক আছে। কিন্তু আবার দেখো এটা কিন্তু আবার আমরা যদি হাফ করে দিই, দেখো 1 কেজি করে দিই, তাহলে এখান থেকেও সেম ভাবে আমরা 28 থেকে 29 ডিগ্রি যদি আমরা টেম্পারেচার ইনক্রিজ করার জন্য ট্রাই করি, তো এখানেও দেখো এই অ্যামাউন্টের হাফ আমাদের হিটটা লাগবে। তাহলে দেখো এই যে হিট ক্যাপাসিটি সেম এলিমেন্টের, দেখো একই উপাদানের ভিন্ন ভিন্ন অবজেক্ট অথবা ডিফারেন্ট অবজেক্টের হিট ক্যাপাসিটি কিন্তু ডিফারেন্ট। তার মানে এই হিট ক্যাপাসিটিটা দেখো এই অবজেক্টটার প্রপার্টি অথবা বস্তুর ধর্ম, বস্তুর উপাদানের ধর্ম না। ওকে, ঠিক আছে। হিট ক্যাপাসিটি ইজ দ্য প্রপার্টি অফ অবজেক্ট বাট নট অফ দ্য এলিমেন্ট অফ দিস, মানে অফ দিস অবজেক্ট, মানে এলিমেন্টের কোনো প্রপার্টি না। তার মানে দেখো যদি এলিমেন্টের প্রপার্টি হতো তাহলে আমরা এটাও লোহা কনসিডার করছি, এটাও লোহা এটাও লোহা, তাহলে সবগুলোর ক্যাপাসিটি সেম হতো, ঠিক আছে। কিন্তু দেখো সবগুলো যেহেতু লোহা অথবা আয়রন, দেখো অবজেক্ট আমরা চেঞ্জ করলাম, তাহলে কিন্তু হিট ক্যাপাসিটিটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে হিট ক্যাপাসিটি যে প্রপার্টিটা সেটা কিন্তু অবজেক্টের প্রপার্টি। তাহলে আমরা ক্লাস 9-10 এটা ছিল, তো আমরা জাস্ট ডেফিনেশনটা দেখো যে কোনো বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি অথবা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে ওই অবজেক্টের হিট ক্যাপাসিটি বলে, ঠিক আছে। দেখো ইংলিশ ভার্সন স্টুডেন্টরা দেখো, দ্য অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড টু ইনক্রিজ দ্য টেম্পারেচার অফ এনি অবজেক্ট বাই 1 ডিগ্রি সেলসিয়াস অর 1 কেলভিন ইজ কল্ড হিট ক্যাপাসিটি। ওকে, তো আশা করি সবাই বুঝতে পেরেছো এটা। হ্যাঁ, সবাই বুঝতে পেরেছো নাকি আমাকে জানাও। আর এটা তোমাদের ক্লাস 9-10 এর ডেফিনেশন ছিল, সেজন্য আমি একটু দ্রুত স্কিপ করবো এগুলো। হ্যাঁ, সবাই এটা ডেফিনেশনটা বুঝতে পেরেছো কিনা একটু কমেন্ট করে জানাও। ওকে, আচ্ছা আমরা এরপরে দেখো ক্লাস 9-10 তোমরা আরো কিছু ডেফিনেশন শিখেছিলে, এখানে একটু লক্ষ্য করো যে ক্লাস 9-10 তোমরা এগুলো দেখেছিলে, যে এই যে এখানে দেখো যে আমাদের এখানে এই যে এই পয়েন্টে দেখো হিট ক্যাপাসিটির যে ফর্মুলাটা, এটা আমাদের মানে কলেজ লাইফে লাগবে, যে হিট ক্যাপাসিটিকে আমরা সি দিয়ে রিপ্রেজেন্ট করেছি। দেখো এখানে যে সি দিয়ে রিপ্রেজেন্ট করেছি, তো হিট ক্যাপাসিটি সি ইকুয়ালস হলো কিউ ডিভাইডেড বাই ডেল্টা থিটা, এখন কিউটা হলো অ্যামাউন্ট অফ হিট, ঠিক আছে, কিউটা হলো অ্যামাউন্ট অফ হিট অথবা প্রয়োজনীয় তাপ, আর ডেল্টা থিটা হলো তাপমাত্রার পার্থক্য অথবা ডিফারেন্স ইন টেম্পারেচার। তাহলে দেখো এটা হলো মানে কিউটা হলো অ্যামাউন্ট অফ হিট, তাহলে হিটের এনার্জি হলো জুল, আর এটা হলো চেঞ্জ অফ টেম্পারেচার অথবা চেঞ্জ ইন টেম্পারেচার, আর টেম্পারেচারের এসআই ইউনিট হলো কেলভিন। তাহলে এই হিট ক্যাপাসিটির দেখো এটার ইউনিট কিন্তু এই ফর্মুলা থেকে তুমি ইজিলি বের করতে পারবা, তার মানে যে ইউনিট হলো জুল পার কেলভিন। তো এই অ্যামাউন্টটা এই সেম ফর্মুলাটা যদি আমরা ক্ষুদ্র পরিবর্তন অথবা স্মল চেঞ্জের জন্য ব্যবহার করি, ঠিক আছে, মানে ডিফারেন্সিয়াল ফরম্যাটের জন্য যদি আমরা ব্যবহার করি, তাহলে এখান থেকে আমরা জাস্ট এটা ক্রস প্রোডাক্ট করে এই কিউ এর পরিবর্তে আমরা ডিকিউ লিখলাম, আর এই সি ইন্টু আর এই ডেল্টা থিটা, এটা যেহেতু চেঞ্জ ইন টেম্পারেচার, এটাকে আমরা কেলভিন স্কেলে ডিটি দিলাম, ঠিক আছে, ডিটি, এটা মানে এটা দিয়ে চেঞ্জ ইন টেম্পারেচার বোঝায় কেলভিন স্কেলে। তাহলে এটাকে দেখো আমরা ডিফারেন্সিয়াল ফরম্যাটে অথবা স্মল স্কেলের জন্য আমরা এভাবে লিখতে পারি। ওকে, তো আশা করি সবাই বুঝতে পেরেছো। তো এই ফর্মুলাগুলো আমাদের দরকার হবে, কলেজ লাইফে। ওকে, তো এরপরে দেখো আমাদের এখানে দেখো যে হিট ক্যাপাসিটি অফ এনি অবজেক্ট ইজ 920 জুল পার কেলভিন। এই টাইপের কোশ্চেন কিন্তু ক্লাস 9-10 ছিল, তো আশা করি এটার অ্যান্সার সবাই দিতে পারবে, আর যদি না পারো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আমি এটা ডিটেলস বলতে যাচ্ছি না, কারণ আমাদের এই ক্লাস 9-10 গুলো যদি বলতে যাই তাহলে আবার কলেজের সিলেবাস আমরা বেশি দিন আগাতে পারবো না। আচ্ছা, এখানে দার্শনিকের পশম কমেন্ট করেছে যে গট ইট, বুঝতে পেরেছো, থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ। এরপরে এই আমরিন সুলাইমান স্নেহা কল করেছে, জি স্যার বুঝেছি, হ্যাঁ তোমাকে ধন্যবাদ। আচ্ছা, যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কোশ্চেন করবে, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, এরপর দেখো যে হিট ক্যাপাসিটি, এরপরে আমাদের নেক্সট টপিকটা হলো আপেক্ষিক তাপ অথবা স্পেসিফিক হিট। এটাকে আমরা যে ইংলিশ অ্যালফাবেট এস দিয়ে রিপ্রেজেন্ট করব। তো আসলে অ্যাকচুয়ালি হিট ক্যাপাসিটি আর আপেক্ষিক তাপ, ঠিক আছে, তার মানে কি হিট ক্যাপাসিটি আর স্পেসিফিক হিট, এই দুটার মধ্যে মেইন ডিফারেন্স হলো হিট ক্যাপাসিটির মধ্যে এনি ম্যাস হতে পারে, ঠিক আছে, ম্যাসের কোনো মেনশন করে নাই,
তার মানে কি 1 কেজি 2 কেজি 3 কেজি যে কোনো ম্যাস মানে যে কোনো ম্যাস হতে পারে। আর অনলি দেখো এই আপেক্ষিক তাপ অথবা স্পেসিফিক হিটের জন্য 1 কেজির জন্য কতটুকু হিট লাগবে সেটা বের করতে হবে, সেটা রিপ্রেজেন্ট করে। তার মানে কি এখানে হলো তুমি যে কোনো ম্যাস নিতে পারবে না, তাহলে 1 কেজির জন্য আসলে কতটুকু হিট লাগবে সেই অ্যামাউন্টটাই হলো স্পেসিফিক হিট। আশা করি বুঝতে পেরেছো। জাস্ট এই দুটার মধ্যে দেখো, এই দুটার মধ্যে ডিফারেন্সটা হলো এই আপেক্ষিক তাপ আর ধরো এই তাপ ধারণ ক্ষমতা, এই দুটোর মধ্যে ডিফারেন্স হলো একটার মধ্যে হলো ম্যাস মেনশন করা যাবে না, যে কোনো ম্যাস নিতে পারো, যেটা হলো আপেক্ষিক তাপ না, সেটা হলো হিট ক্যাপাসিটি অথবা তাপ ধারণ ক্ষমতা। আর আপেক্ষিক তাপের মধ্যে তোমাকে বলতে হবে যে 1 কেজির জন্য কতটুকু তাপ লাগবে। ঠিক আছে, 1 কেজি কোনো অবজেক্টের যদি টেম্পারেচার আমরা 1 ডিগ্রি অথবা 1 কেলভিন ইনক্রিজ করি তাহলে কতটুকু লাগবে। ঠিক আছে, এটা 1 কেজির জন্য। তাহলে আমরা ডেফিনেশনটা দেখো ইজিলি আমরা বলতে পারি। দেখো যেমন এখানে আমরা সেম জিনিসটা আমরা কনসিডার করলাম আয়রনের ক্ষেত্রে। যেমন আয়রনের দেখো এই অবজেক্টের জন্য হিট ক্যাপাসিটি ছিল এটা, তো এখন এই অবজেক্টটা হলো 4 কেজি। দেখো এই অবজেক্টটা 4 কেজি, তাহলে 4 কেজির জন্য এতটুকু হবে, তাহলে 1 কেজির জন্য কতটুকু হবে? তাহলে 1 কেজির জন্য দেখো যদি তুমি 1840 কে যদি 4 দিয়ে ডিভাইড করো তাহলে কিন্তু এই 460 জুল হবে। ঠিক আছে, আবার সেম ভাবে দেখো তাহলে এই অবজেক্টটার স্পেসিফিক হিট অথবা আপেক্ষিক তাপ কিন্তু 460 জুল এটার 1 কেজির জন্য যদি আমরা কনভার্ট করি। তো সেম ভাবে সেকেন্ড অবজেক্টটা দেখো, সেকেন্ড অবজেক্টের হিট ক্যাপাসিটি ছিল হলো যে 920 জুল, তো এটা হলো 2 কেজির জন্য অথবা 2 কেজির জন্য। তাহলে আমাদের স্পেসিফিক হিটটা কি 1 কেজির জন্য কত? তো আমরা এই 920 জুলকে যদি আমরা আবার সেম ভাবে 2 কেজি অথবা 2 দিয়ে ডিভাইড করে দিই তাহলে কিন্তু আমরা সেম এটা পাবো। তার মানে দেখো তুমি আপেক্ষিক তাপ অথবা হিট ক্যাপাসিটি এটা যদি 1 কেজির জন্য তুমি যদি কনসিডার করো তাহলে এই প্রত্যেকটা অবজেক্টের জন্য কিন্তু ভ্যালুটা সেম। দেখো ডিয়ার স্টুডেন্ট, যে প্রত্যেকটা অবজেক্টের জন্য কিন্তু ভ্যালুটা সেম হবে। যেমন এই ফার্স্ট অবজেক্টের স্পেসিফিক হিট এটা হলো 460 জুল ইন কেস অফ আয়রন। আবার সেকেন্ডটার জন্য দেখো এটার জন্য 1 কেজির জন্য কনসিডার করলে এটাও কিন্তু 460 জুল, আবার এটা তো 1 কেজি আছেই, তাহলে এটারও কিন্তু স্পেসিফিক হিটটা 460 জুল। তো প্রিয় স্টুডেন্টরা আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো দুটো ডিফারেন্সটা। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি টিএন শিমু সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সবাই এই দুটো টপিক দুটো বুঝতে পেরেছো কিনা একটু আমাকে কমেন্ট করে জানাও। জাহিদ হাওলাদার কমেন্ট করেছে গুড মর্নিং স্যার। ওকে, তোমাকেও গুড মর্নিং জানাচ্ছি আমাদের সাথে জয়েন করার জন্য, ধন্যবাদ সকলকে। হ্যাঁ, তোমরা এই দুটো টপিক বুঝতে পেরেছো কিনা একটু আমাকে কমেন্ট করে জানাও। আচ্ছা দেখো, তাহলে আমরা এই আপেক্ষিক তাপ অথবা স্পেসিফিক হিট যেটা, সেটার যদি আমরা ডেফিনেশনটা দেখি, দেখো ডেফিনেশন এখানে দেখো, এই যে এখানে দেখো যে 1 কেজির জন্য, দেখো আগেরটার মানে আগের ডেফিনেশনটার মধ্যে কিন্তু 1 কেজি ছিল না, এটা 1 কেজির জন্য। তাহলে 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা যদি 1 ডিগ্রি অথবা 1 কেলভিন আমরা ইনক্রিজ করতে চাই তাহলে আমাদের যেই পরিমাণ তাপ দরকার, দেখো এখানে যে পরিমাণ তাপ দরকার তাকে ওই বস্তুর উপাদানের অথবা এলিমেন্টের, দেখো এই বস্তুর উপাদানের, ঠিক আছে, উপাদান অথবা এলিমেন্টের এই আপেক্ষিক তাপ বলে। তাহলে এই আপেক্ষিক তাপটা দেখো তোমরা ইজিলি বুঝতে পারছো যে আপেক্ষিক তাপটা বস্তুর উপাদান অথবা অবজেক্টের এলিমেন্টের প্রপার্টি। তাহলে যদি যতক্ষণ পর্যন্ত এলিমেন্ট চেঞ্জ হবে না, ভালো করে সবাই আমার কথাটা লক্ষ্য করো, যে যতক্ষণ পর্যন্ত এলিমেন্ট চেঞ্জ হবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু আপেক্ষিক তাপ অথবা যে স্পেসিফিক হিটটাও কিন্তু চেঞ্জ হবে না। একটু লক্ষ্য করো যে এটাও আয়রন, এটাও আয়রন, এটাও আয়রন, তাহলে এটার স্পেসিফিক হিটও 460 জুল, এটার স্পেসিফিক হিটও 460 জুল, আর এটার স্পেসিফিক হিটও 460 জুল। এটা তোমাদের মনে রাখতে হবে, যখনই তুমি স্পেসিফিক হিট বের করতে যাবে তখন কিন্তু 1 কেজির জন্য কত সেটা কনভার্ট করে নিতে হবে। 1 কেজির জন্য কত, যে কোনো কেজির জন্য হিট ক্যাপাসিটি থাকতে পারে, তাহলে এত হলো 1 কেজির জন্য কত। তো 1 কেজির জন্য যেটা সেই ভ্যালুটাই কিন্তু যে স্পেসিফিক হিট। ঠিক আছে, ইংলিশ ভার্সন স্টুডেন্টরা দেখতে পারো, দেখো ইংলিশ ভার্সন স্টুডেন্টরা যে দ্য অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড টু ইনক্রিজ দ্য টেম্পারেচার অফ এন অবজেক্ট of mass 1 kg. দেখো here the important term is 1 kg by 1 degree Celsius or 1 Kelvin is called specific heat of the element of the object. দেখো here the term element is also a very important term. So specific heat is the property of the element of any object. তার মানে আপেক্ষিক তাপটা ছিল হলো বস্তুর ধর্ম। ঠিক আছে, আপেক্ষিক তাপটা ছিল বস্তুর ধর্ম, আর আপেক্ষিক তাপটা হলো যে বস্তুর উপাদানের ধর্ম, আর হলো এই তাপ ধারণ ক্ষমতা ছিল বস্তুর ধর্ম। ওকে, তো আশা করি সবাই বুঝতে পেরেছো। তো সেম ভাবে দেখো আমরা যদি এখান থেকে দেখো এই সেম ইকুয়েশনগুলো যদি আমরা দেখি, যে এই ইকুয়েশনগুলো আমাদের দরকার, ক্লাস 9 10 তোমরা পড়েছো। যেমন এই আপেক্ষিক তাপ অথবা স্পেসিফিক হিটকে আমরা এস দিয়ে রিপ্রেজেন্ট করব। তো এস ইকুয়ালস দেখো কিউ ডিভাইডেড বাই এম ডেল্টা থেটা। তাহলে দেখো এই এমটা হলো অবজেক্টটার ম্যাস অথবা ভর। তার মানে আমরা এভাবে বলতে পারি যে এম কেজির জন্য হিট এত, তাহলে 1 কেজির জন্য কত। তো যেহেতু আমরা 1 কেজিতে কনভার্ট করে নিচ্ছি তাহলে অবশ্যই আমাদেরকে ভর অথবা ম্যাসের সাথে ডিভাইড করে নিতে হবে। ওকে,
তাহলে দেখো যে S ইকুয়ালস কিউ ডিভাইড বাই এম ডেল্টা থিটা। এখন ডিয়ার স্টুডেন্ট তোমরা এই ইকুয়েশনটা থেকে একটু আইডিয়া করে বলো দেখি যে স্পেসিফিক হিটের, দেখো স্পেসিফিক হিটের এই ফর্মুলাটা কেমন হবে, স্পেসিফিক হিটের ইউনিটটা কি হবে, এককটা কি হবে, এই ফর্মুলা দেখে বোঝো। ঠিক আছে, দেখো তোমাদের এই ফিজিক্সে অথবা কেমিস্ট্রিতে অথবা যে কোনো সাবজেক্টে তুমি যদি ফর্মুলা ঠিকমতো জানো তাহলে সেই রিলেটেড যে ইউনিট অথবা একক সেটা কিন্তু তোমাকে মেমোরাইজ করতে হবে না। ওকে, আচ্ছা আমরা আমরা আমি দেখতে পাচ্ছি যে আমাদের উইলসের অনেক পুরনো স্টুডেন্টরা এই ক্লাসে জয়েন করেছে। যেমন এখানে দেখতে পাচ্ছি যে এই জয়া হাসান সালাম দিয়েছে, হ্যাঁ কেমন আছেন বলছে, হ্যাঁ ভালো আছি, তুমি অবশ্যই ভালো আছো। হ্যাঁ তোমরা রিসেন্টলি উইলস থেকে পাস করেছো। আচ্ছা এখানে এই রিমেল হোসেন কমেন্ট করেছে, তাহলে কি প্রতিটা এলিমেন্টের স্পেসিফিক হিট কনস্ট্যান্ট? হ্যাঁ প্রতিটা এলিমেন্টের স্পেসিফিক কনস্ট্যান্ট, কিন্তু এলিমেন্ট যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু স্পেসিফিক হিট কিন্তু চেঞ্জ হবে। যেমন পানির স্পেসিফিক হিট একরকম, লোহার স্পেসিফিক হিট আরেক রকম, ঠিক আছে, তারপরে কপারের স্পেসিফিক হিট আরেক রকম। যদি কোনো একটা অবজেক্টের এলিমেন্টটা চেঞ্জ হয়, উপাদান চেঞ্জ হয়, তাহলে স্পেসিফিক হিটটাও চেঞ্জ হবে। কিন্তু কোনো একটা ফিক্সড এলিমেন্ট বিশিষ্ট অবজেক্টের স্পেসিফিক হিট কিন্তু কনস্ট্যান্ট। যেমন লোহার যদি আমরা কনসিডার করি, আয়রনের ক্ষেত্রে কনসিডার করি, তাহলে আয়রনের তুমি যে কোনো অবজেক্ট নাও না কেন, আয়রনের যে কোনো অবজেক্ট নাও না কেন, সবগুলো অবজেক্টের স্পেসিফিক হিট কনস্ট্যান্ট হবে। ওকে, আর এই কনস্ট্যান্ট ভ্যালুটা কত? এই কনস্ট্যান্ট ভ্যালুটা হলো 460 জুল। ওকে, এখন তুমি আয়রনের উপাদানটা এটা চেঞ্জ করে যদি অন্য কোনো উপাদান নাও অথবা অন্য কোনো এলিমেন্ট নাও তাহলে কিন্তু স্পেসিফিক হিটের ভ্যালুটাও চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো। ওকে, আচ্ছা দেখো তারপরে ক্লাস 9-10 তোমরা এটাও পড়েছিলাম। দেখো একটু খেয়াল করো যে এই যে এখান থেকে দেখো এই ফর্মুলাটাকে যদি আমরা স্মল চেঞ্জের জন্য ইউজ করি, ঠিক আছে, ক্ষুদ্র পরিবর্তনের জন্য যদি আমরা ব্যবহার করি, তাহলে কিন্তু আমরা দেখো এখান থেকে এই কিউটা হলো অ্যামাউন্ট অফ হিট অথবা প্রয়োজনীয় তাপ, এসটা হলো আপেক্ষিক তাপ অথবা স্পেসিফিক হিট, এমটা হলো ম্যাস, আর ডেল্টা থিটাটা হলো চেঞ্জ ইন টেম্পারেচার। ওকে, চেঞ্জ ইন টেম্পারেচার এটাকে যদি আমরা স্মল স্কেলের জন্য লিখি, যে ফর স্মল চেঞ্জ অথবা ডিফারেন্সিয়াল ফর্মটা যদি আমরা লিখি, তাহলে দেখো এটাকে জাস্ট ক্রস মাল্টিপ্লাই করে দিলাম, যে কিউ এর পরিবর্তে আমরা এই ডি কিউ লিখলাম, আর এখানে দেখো ডি কিউ লিখলাম। আচ্ছা এরপরে দেখো এস, দেখো এম এস এই ডিটি, এই ডেল্টা থিটার পরিবর্তে আমরা ডিটি লিখলাম। তোমরা অলরেডি জানো যে ক্যাপিটাল টি দিয়ে তোমরা এই চেঞ্জ ইন টেম্পারেচার বোঝাবে এসআই, মানে এসআই ইউনিট সিস্টেমে। ওকে, তাহলে এই ফর্মুলাগুলো আমাদের দরকার হবে। ওকে, আচ্ছা এখান থেকে লক্ষ্য করো যে এই কিউ এর ইউনিট হলো জুল, এম এর ইউনিট হলো কেজি, আর চেঞ্জ ইন টেম্পারেচার ইউনিট হলো মানে কেলভিন। আর যেহেতু এম আর ডেল্টা থিটা এটা ডিনোমিনেটর অথবা হর নিচে আছে, ওই জন্য এখানে এগুলো দেখো এই -1 টু দি পাওয়ার -1, এখানে টু দি পাওয়ার -1 হলো। ওকে, তাহলে তুমি যদি ফর্মুলাটা ভালোভাবে জানো, এই ফর্মুলা থেকে তুমি ইজিলি তুমি ইউনিটটা বের করতে পারবে। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। ওকে, রিমেল হোসেন আবার কমেন্ট করেছে, জি স্যার থ্যাংক ইউ। হ্যাঁ তুমি আশা করি টপিকটা বুঝতে পেরেছো। আচ্ছা তাজরিন নূর অলরেডি ইউনিটটি কমেন্ট করেছে যে জুল পার কেজি পার কেলভিন। ওকে, ধন্যবাদ তোমাকে। ওকে, জাহিদ হাওলাদার কমেন্ট করেছে যে কেমন আছেন স্যার, হ্যাঁ ভালো আছি, তোমরা আশা করি সবাই ভালো আছো এই করোনার মধ্যে। ওকে, সবাইকে ধন্যবাদ। আচ্ছা এখন এই আপেক্ষিক তাপ অথবা হিট ক্যাপাসিটি মানে এই স্পেসিফিক হিট এ রিলেটেড তোমাদের দেখো এখানে একটা ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন একটু লক্ষ্য করো, যে এই আপেক্ষিক তাপ বস্তুর উপাদানের একটি বৈশিষ্ট্য। দেখো বস্তুর উপাদানের একটি বৈশিষ্ট্য, এটা হলো এলিমেন্টের প্রপার্টি, বস্তুর প্রপার্টি না। কিন্তু দেখো একই উপাদানের ভিন্ন ভিন্ন ভরের বস্তুর আপেক্ষিক তাপ একই থাকবে, ঠিক আছে, একই থাকবে, সেম থাকবে। তাহলে এখান থেকে দেখো ডিয়ার স্টুডেন্ট যে হিট, স্পেসিফিক হিট ইজ দ্য প্রপার্টি অফ এলিমেন্ট অফ এন অবজেক্ট, ঠিক আছে, ইট ইজ সেম ফর ডিফারেন্ট অবজেক্টস অফ ডিফারেন্ট ম্যাস অফ সেম এলিমেন্ট। তার মানে যদি এলিমেন্টটা সেম হয়, ওকে, যদি এলিমেন্টটা সেম হয় তাহলে কিন্তু যে ওই একই এলিমেন্টের আমরা যে কোনো অবজেক্ট নেই না কেন সবগুলো অবজেক্টের স্পেসিফিক হিট কিন্তু সেম থাকবে। ওকে, তো আশা করি। আচ্ছা এখানে ইশরাক রাহি কমেন্ট করেছে যে এই সবগুলোর কনস্ট্যান্ট কি শো করা থাকবে। আচ্ছা আসলে তোমাদেরকে আসলে কিছু কিছু কমন যে এলিমেন্টগুলো আছে সেই কমন এলিমেন্টগুলোর তোমাদের ভ্যালু একটু মনে রাখতে হবে কষ্ট করে। আর যদি এই স্টেম অনেক সময় দেওয়া থাকবে যে এটার স্পেসিফিক হিট এরকম, এটার স্পেসিফিক মানে এরকম, তো কমন যে এলিমেন্টগুলো আছে সেগুলো কিছু মনে রাখতে হবে। ওকে, আচ্ছা এরপরে দেখো এরপরে আমাদের নেক্সট যে টপিকটা এটা হলো গলনের আপেক্ষিক সূত্রতাপ। এটাও তোমাদের ক্লাস 9-10 ছিল। দেখো গলনের আপেক্ষিক সূত্রতাপ অথবা স্পেসিফিক ল্যাটেন্ট হিট অফ ফিউশন, স্পেসিফিক ল্যাটেন্ট হিট অফ ফিউশন, এটা মানে এই জিনিসটা কি দেখো এই জিনিসটা একটু লক্ষ্য করো
যে আমরা এখানে যদি একটা আইস কিউব নিই, ঠিক আছে, এখানে আমরা একটা আইস কিউব নিলাম। এই আইস কিউবটার ধরো এখান থেকে আইস কিউবটা 1 কেজি, আর এর টেম্পারেচার হলো 0°C। তার মানে দেখো 0°C টেম্পারেচার, এটা সলিড স্টেটে থাকবে, তাহলে এটা 1 কেজি আছে, তাহলে 1 কেজির একটা আইস কিউব নিলাম। তো এই 1 কেজির আইস কিউবটাকে যদি আমরা হিট সাপ্লাই করি, যদি এক্সটার্নাল আমরা হিট সাপ্লাই দিই, তাহলে কিন্তু এই আইসটা কিন্তু মেল্ট হওয়া স্টার্ট করবে, ঠিক আছে, মেল্ট হওয়া স্টার্ট করবে। আমরা যত হিট সাপ্লাই দিব তত কিন্তু মেল্ট হবে। এখন এটাকে মেল্ট করতে, সম্পূর্ণ মেল্ট করতে আমাদের টোটাল কতটুকু হিট সাপ্লাই দিতে হবে, ঠিক আছে, টোটাল কতটুকু হিট সাপ্লাই দিতে হবে, সেই অ্যামাউন্টের হিটটাই হলো এই গলনের আপেক্ষিক সূত্রতাপ। তো এটাও তোমরা ক্লাস 19-এ পড়েছো, ওই জন্য এটা সম্পর্কে আমি ডিটেলস বললাম না। ওকে, আচ্ছা, এখানে এমডি জাহিদ, হ্যাঁ জাহিদ হাওলাদার কমেন্ট করেছে, হ্যাঁ ধন্যবাদ তোমাকে। হ্যাঁ, তুমি আমাদের ক্লাসগুলো যদি এই সিরিয়াল অনুসারে করো, আশা করি প্রত্যেকটা ক্লাসই তোমরা ভালোভাবে বুঝতে পারবে। ওকে, তারপরে ইশরাক রাহিকেও ধন্যবাদ। তারপরে এই সাফায়েত আবির সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এই সাফায়েত সাফায়েত আবির বলছে শিক্ষা সফর কবে। আচ্ছা, আমাদের পরিস্থিতি পরিস্থিতি ভালো হোক, তারপরে ইনশাল্লাহ তোমাদেরকে শিক্ষা সফরে নিয়ে যাওয়া হবে, সেটা নিয়ে কোনো টেনশন করার দরকার নাই, পরিস্থিতিটা ভালো হোক, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা দেখো, এখন এই আইসটা দেখো এখানে এটা সলিড স্টেটে আছে, কঠিন অবস্থায় আছে। জাস্ট এটাকে আমরা এখন মানে এই লিকুইড অবস্থায় নিয়ে যাব, তাহলে আমাদের টোটাল কি পরিমাণ হিট সাপ্লাই দিতে হবে, তো ওই পরিমাণটাই কিন্তু গলনের আপেক্ষিক সূত্রতাপ। আর যেহেতু এটা ক্লাস 19-এর টপিক, এটা আমি ক্লাস 9-10-এ তোমরা ডিটেলস পড়েছো, কলেজে আমি এটা ডিটেলস এক্সপ্লেন করতে চাচ্ছি না। তো এখন একটু লক্ষ্য করো যে এখানে দেখো টোটালটাকে মেল্ট করার জন্য দেখো 3,36,000 জুল অ্যামাউন্ট অফ হিট, এই এতটুকু হিট সাপ্লাই দিতে হবে। তার মানে যে 1 কেজির একটা বরফের টুকরাকে যদি আমরা এই 3,36,000 জুল হিট সাপ্লাই দেই, তাহলে এই পুরো বরফের টুকরোটা গলে পানি হয়ে যাবে। ওকে, তার মানে কি, বরফটা হলো সলিড স্টেট, এটা চেঞ্জ হয়ে কি হবে, লিকুইড স্টেটে চলে আসবে। তার মানে কঠিন অবস্থা থেকে আমরা সম্পূর্ণরূপে তরল অবস্থা রূপান্তর করলাম। তো এই যে কনভার্সনটা হলো, এর মধ্যে কিন্তু তাপমাত্রার কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে, তাপমাত্রার অথবা টেম্পারেচারের কোনো চেঞ্জ হবে না। তাহলে আমরা যে এই যে হিটটা দিচ্ছি, তাহলে মনে হতে পারে এই হিটটা যাচ্ছে কোথায় আসলে, যে যদি মানে টেম্পারেচার যদি চেঞ্জ না হয় তাহলে হিটটা যাচ্ছে কোথায়, তাহলে এই হিটটা কিন্তু সুপ্ত অবস্থা থাকতেছে, আর এই হিটটা এই আইসের মধ্যে যে বন্ডিং গুলো আছে সেই বন্ডিং গুলোকে ব্রেক করার জন্য কাজে লাগতেছে। ওকে, তো ওই জন্য হিটটাকে কিন্তু আমরা মানে এই বাইরে থেকে যে হিট সাপ্লাই করলাম, এর জন্য যে টেম্পারেচার চেঞ্জ হওয়ার কথা সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, ওই জন্যই কিন্তু এটার নাম হলো সুপ্ত তাপ। দেখো, ওই জন্য কিন্তু এটার নাম সুপ্ত তাপ, কারণ যে এই যে বাইরে থেকে তাপ দিচ্ছ, এই তাপের ইফেক্ট আমরা বাইরে থেকে বুঝতে পারছি না, শুধু কি হচ্ছে যে এটার ফেজ চেঞ্জ হচ্ছে অথবা অবস্থার পরিবর্তন হচ্ছে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো। তো এটা দেখো, এখানে দেখো যে এই 1 কেজি ওয়াটার কনভার্ট হবে, টেম্পারেচার কিন্তু 0 ডিগ্রি থাকবে। দেখো এখানেও টেম্পারেচার 0 ডিগ্রি, এখানেও টেম্পারেচার 0 ডিগ্রি, তার মানে কি টেম্পারেচারে কোনো কিন্তু চেঞ্জ হয়নি। ওকে, তাহলে এই সুপ্ত তাপের যে ডেফিনেশনটা সেটা তোমরা ক্লাস 9-10 অলরেডি পড়ে এসেছো, তোমরা এটা স্ক্রিনশট নিতে পারো। দেখো যে এই তাপমাত্রা গণনাকে স্থির রেখে 1 কেজি ভরের কোনো কঠিন পদার্থকে কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তর করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে ওই পদার্থের গলনের আপেক্ষিক সূত্রতাপ বলে। ওকে, যেহেতু ক্লাস 9-10 এর ডেফিনেশনটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। দেখো, দ্য অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড টু ট্রান্সফর্ম অ্যান অবজেক্ট অফ ম্যাস 1 কেজি, হিয়ার দ্য টার্ম 1 কেজি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, ফ্রম ইটস সলিড স্টেট টু লিকুইড স্টেট কিপিং দ্য টেম্পারেচার অ্যাট মেল্টিং পয়েন্ট। দেখো টেম্পারেচার কিন্তু মেল্টিং পয়েন্টে ফিক্সড রাখতে হবে। ওকে, আচ্ছা, ওকে ডিয়ার স্টুডেন্ট, আশা করি বুঝতে পেরেছো। ওকে, তো এরপরে আমাদের দেখো এই যে এখানে এই বাষ্পীভবনের যে আপেক্ষিক সূত্রতাপ সেটাও আমাদের দরকার। তো এর আগে আমরা একটু, হ্যাঁ এর আগে আমরা একটু ডেফিনেশনটা একটু দেখো, ফর্মুলাটা দেখে নিই। যে এলএফ, দেখো এটা হলো লেটেন্ট হিট অফ ফিউশন, ঠিক আছে, এলএফ হলো লেটেন্ট হিট অফ ফিউশন মানে গলন। তো এলএফ ইকুয়ালস ডিকিউ ডিভাইড বাই এম। দেখো ডিকিউ ডিভাইড বাই এম, এই ফর্মুলাটা আমাদের দরকার। আচ্ছা, ডিকিউটা হলো স্মল স্কেলের ক্ষেত্রে আমরা লিখেছি, এই ডিকিউটা হলো অ্যামাউন্ট অফ হিট অথবা প্রয়োজনীয় তাপ, ঠিক আছে, আর এমটা হলো ম্যাস। তাহলে এখান থেকেও দেখো যে এলএফ যেটা, এটার ইউনিট তোমরা এখান থেকে ইজিলি বের করতে পারবা, যে এই জুল পার কেজি। দেখো এখান থেকে এই জুল পার কেজি, দেখো এখান থেকে জুল পার কেজি এখান থেকে বের করতে পারবা।
তো এই ফর্মুলাটা আমাদের প্রয়োজন হবে। ওকে, আচ্ছা এখানে দার্শনিকের পশম আবার কমেন্ট করেছে দেখছি, যে বলছে স্যার আপনার লাস্ট জুম লেকচারটা আপলোড করে দিলে ভালো হয়। ও আচ্ছা, হ্যাঁ অবশ্যই আপলোড করব। যে আমরা এই গত 15 দিন আসলে আমাদের উইলসের সবগুলো টিচার অনেক ব্যস্ত ছিল, কারণ এই গত 15 দিন আমাদের একটানা উইলসের সব টিচারদের একটা ট্রেনিং সেশনের আয়োজন করা হয়েছিল। তো ওই জন্য হয়তো আমাদের একটু এই ক্লাসগুলো আপলোড করতে একটু দেরি হচ্ছে। তো আমরা অবশ্যই দিয়ে দিব। ওকে, টেনশন করার কোনো কারণ নাই। আচ্ছা এরপর দেখো, এটাকে জাস্ট আমরা ক্রস মাল্টিপ্লাই করে যে ডিকিউ ইকুয়ালস এম এল এফ এটা বলে দিতে পারি। দেখো ডিকিউ ইকুয়ালস এম এল এফ, তো এই ফর্মুলাগুলো কিন্তু আমাদের প্রয়োজন হবে, এগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো স্পেসিফিক ল্যাটেন্ট হিট অফ ফিউশন অফ আইস ইজ 3,36,000 জুল পার কেজি। তো এটা বলতে আসলে কি বোঝায়, তো এগুলো কিন্তু ক্লাস 19 ছিল, তো এগুলো আসলে তোমরা পারবে সবাই। আচ্ছা এরপর আমাদের আজকে লাস্ট যে এই ডেফিনেশনটা, সেটা হলো দেখো যে এই বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ, বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ। ঠিক আছে, দেখো স্পেসিফিক ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন, স্পেসিফিক ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন। ওকে, তো এটা আসলে কিরকম দেখো, এটা কিন্তু ওই আগেরটার মতোই। আগেরটা কি করছে, সলিড স্টেট থেকে লিকুইড স্টেটে নিয়ে গেছে। ডিয়ার স্টুডেন্ট ভালো করে মনোযোগ দিবে, যে আগের যেটা ছিল যে গলনের আপেক্ষিক সুপ্ততাপ, সেটা কি করছে সলিড স্টেট থেকে লিকুইড স্টেটে নিয়ে গেছে। আর এই ক্ষেত্রে কি হবে, যে লিকুইড স্টেট থেকে ভ্যাপোরাইজেশনে চলে যাবে, অর্থাৎ গ্যাসেস স্টেটে চলে যাবে। ঠিক আছে, গ্যাসীয় অবস্থায় চলে যাবে। তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমাদের হিট সাপ্লাই দিতে হবে। তো সেই অ্যামাউন্ট অফ হিট যে সাপ্লাই করলাম, সেটা কি বলা হলো যে এই বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ অথবা স্পেসিফিক ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন। তো এখানে দেখো আমরা একটা ফিগার কনসিডার করি, যেখানে আমরা ওয়াটার নিলাম। দেখো ওয়াটার নিলাম, এখানে 1 কেজি, আর টেম্পারেচার কিন্তু অবশ্যই বয়লিং পয়েন্টে রাখতে হবে। যে কোনো একটা অবজেক্টের বয়লিং পয়েন্ট যত, সেই বয়লিং পয়েন্টে রাখতে হবে। তাহলে দেখো এখানে 1 কেজি ওয়াটার নিলাম, আর টেম্পারেচার থাকবে বয়লিং পয়েন্ট, আর তোমরা জানো ওয়াটারের বয়লিং পয়েন্ট হলো 100 ডিগ্রি সেলসিয়াস। তো এখন এই ওয়াটারকে যদি আমরা এখন হিট দেওয়া সাপ্লাই কন্টিনিউ করি, ঠিক আছে, হিট সাপ্লাই যদি কন্টিনিউ করি, তখন কিন্তু এই ওয়াটার বয়েলড হওয়া শুরু করবে, অথবা বাষ্প হওয়া শুরু করবে। ওকে, অথবা ভ্যাপোরাইজড হওয়া শুরু করবে। তার মানে এই টোটাল ওয়াটারটাকে একদম কমপ্লিটলি ভ্যাপোরাইজড করতে আমাদের এক্সটার্নালি যেই পরিমাণ হিট সাপ্লাই দিতে হবে, সেই পরিমাণ হিটটাই হলো এই বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ অথবা স্পেসিফিক ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন। দেখো আমরা এখান থেকে হিট সাপ্লাই করে, দেখো যে এখান থেকে দেখো যে হিট যদি দেখো এই 22,68,000, দেখো 22,68,000 জুল যদি আমরা সাপ্লাই করি, তাহলে টোটাল 1 কেজি ওয়াটার এটা টোটাল কনভার্ট হয়ে ভ্যাপোরাইজড হবে, অথবা গ্যাসেস স্টেটে চলে যাবে। ঠিক আছে, অথবা ভ্যাপোরাইজড স্টেটে চলে যাবে। তার মানে এখানে দেখো টেম্পারেচার কিন্তু এক্ষেত্রেও সেম থাকবে। দেখো এখানে 100 ডিগ্রি, এখানে 100 ডিগ্রি। ঠিক আছে, কিন্তু এখানে ছিল লিকুইড, এখানে হবে গ্যাসিয়াস অর ভ্যাপোরাইজড স্টেট। ওকে, তাহলে এখানেও কিন্তু দেখো এই টেম্পারেচার কিন্তু চেঞ্জ করতেছে না। ডিয়ার স্টুডেন্ট তোমাদের এটা মনে রাখতে হবে যে লেটেন্ট হিট অথবা সুপ্ততাপ, লেটেন্ট হিট অথবা সুপ্ততাপ, এটা কোনো বস্তু তাপমাত্রার পার্থক্য করে না, অথবা তাপমাত্রা পরিবর্তন করবে না, শুধু কি অবস্থার পরিবর্তন করবে। এটা মনে রাখতে হবে ডিয়ার স্টুডেন্ট, যে এটা লেটেন্ট হিট এটা টেম্পারেচার চেঞ্জ করবে না, জাস্ট স্টেট চেঞ্জ করবে অথবা ফেজ চেঞ্জ করবে। সলিড থেকে লিকুইডে নিবে, অথবা লিকুইড থেকে গ্যাসের স্টেটে নিবে। ঠিক আছে, কিন্তু টেম্পারেচার সেম থাকবে, এটা মনে রাখতে হবে তোমাদেরকে। তো এখন এখান থেকেও দেখো যে আমাদের যে ডেফিনেশনটা, সেটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আমি একটু দ্রুত দেখাচ্ছি, যেহেতু আমাদের ক্লাসের টাইম একদম শেষের দিকে। তো এখান থেকে আমাদের তোমরা একটু স্ক্রিনশট নাও, এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আচ্ছা এখানে আমাদের দেখো স্পেসিফিক ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশনের যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা আগেরটার মতোই, জাস্ট ওখানে এই আগেরটা ছিল হলো এলএফ, এখন এখানে হবে এলভি, সেটা হবে ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন। ওকে, দেখো এটা কি হবে, দেখো এখানে কি খেয়াল করো এলভি, দেখো এখানে লক্ষ্য করো এলভি, এলভি ইকুয়ালস হলো ডিকিউ ডিভাইডেড বাই এম। তাহলে এখানে দেখো এই ডিকিউটা হলো অ্যামাউন্ট অফ হিট অথবা প্রয়োজনীয় তাপ, আর এমটা হলো ম্যাস অথবা ভর। তাহলে এখান থেকে দেখো হিটের যে ইউনিটটা সেটা হলো জুল, আর এখানে ম্যাসের যে ইউনিট সেটা হলো কেজি। তাহলে এখান থেকেও এই ফর্মুলা থেকে তোমরা বুঝতে পারবা, যে ইজিলি বোঝা যাবে যে এই ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশনের তোমার এই ইউনিটটা কি হবে। তাহলে ইউনিটটা দেখো আমরা কি লিখলাম, এখানে আমরা লিখতে পারি যে জুল পার কেজি। দেখো জুল পার কেজি, তো এটাকেও যদি আমরা একটু এই কনভার্ট করে লিখি, জাস্ট ক্রস মাল্টিপ্লাই করে, যে এই ডিকিউ ইকুয়ালস এম এলভি। দেখো ডিয়ার স্টুডেন্ট, ডিকিউ ইকুয়ালস এম এলভি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের ক্লাসের টাইম শেষের দিকে। হ্যাঁ আশা করি আমরা যে ডেফিনেশনগুলো দেখলাম, সেই ডেফিনেশনগুলো তোমাদের সবাই বুঝতে পেরেছো। তো আমরা আমাদের আগামী ক্লাসে তোমরা ফেসবুকে আমাদের যে রুটিনগুলো দেওয়া থাকে, সেই রুটিন অনুসারে তোমরা ক্লাসে জয়েন করবে। আর আরেকটা ইনফরমেশন, আমাদের এই ফেসবুক লাইভ যে ক্লাসটা হচ্ছে, এখানে কিন্তু আমাদের আরেকটা স্লট কিন্তু বৃদ্ধি করা হয়েছে। সেটা হলো, বিশেষ করে দেখো যে আজকের যে ক্লাসটা হচ্ছে, এটাও কিন্তু বৃদ্ধি করা স্লট, আমাদের আগের দুটো স্লট ঠিক থাকবে। তো তোমরা রুটিনটা ভালোভাবে দেখবে, ঠিক আছে। তো অনেক স্টুডেন্ট আজকে দেখলাম যে জুমের ক্লাসে
জুমের ক্লাসে জয়েন করতে পারেনি অনেক স্টুডেন্ট দেখলাম আজকে যে পাসওয়ার্ড এরর দেখাচ্ছে। এটা কিন্তু আসলে আমাদের ফেসবুকের স্ট্যাটাসে কিন্তু ক্লিয়ার করে মেনশন করা আছে যে নিউ কমন পাসওয়ার্ড হলো 2021। ওকে, আবার আমাদের যে এই রুটিনটা আছে সেই রুটিনের মধ্যেও কিন্তু উপরে হেডিংয়ে সুন্দর করে ইয়েলো কালারের শেডিং দিয়ে কিন্তু চোখে পড়ার মতো কিন্তু এই মানে মেনশন করা আছে যে কমন পাসওয়ার্ড 2021। আর এটা হলো জেনারেল থিং যে এখন তো এই 2021, তো পাসওয়ার্ড তো আগেরটা থাকা উচিত হবে না। ওকে, তো এটা আসলে আমরা ফেসবুক পেজে যেই ইনফরমেশনগুলো দেই সেগুলো আসলে প্রত্যেকটা লাইন ক্লিয়ার করে আসলে সবার পড়া উচিত, তাহলে কেউ কোনো কনফিউশনে থাকবে না। ওকে, তো আশা করি সবাই বুঝতে পেরেছো। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমি শেষ করছি এখানে। হ্যাঁ, খোদা হাফেজ, ভালো থাকবে সবাই।